বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সায়মা হক বিদিশা, এবং আমার ডানের রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং অর্থনীতি ও ফাইন্যান্স বিশেষজ্ঞ, এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর এম এ বাকি খলিল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর সায়মা হক বিদিশা, আপনার কাছ থেকে শুনতে চাই বাজেটটি কেমন হলো, জাস্ট সূচনায় যদি আপনি আমাদেরকে একটু আপনার মতামত। প্রথম বিষয় হচ্ছে যে আমরা যদি প্রেক্ষাপটটা দেখি, তাহলে প্রেক্ষাপট হচ্ছে যে বছরের বাজেটের আগেই আমরা যে আলোচনাটা আমাদের হচ্ছিল সেটি হচ্ছে যে মূল্যস্ফীতির যে পারদ আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বগামী সেই অবস্থা, এবং এর পাশাপাশি সুতরাং মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে যে আমরা বিনিয়োগের ক্ষেত্রে, ব্যক্তিগত বিনিয়োগের ক্ষেত্রে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা লক্ষ্য করছিলাম। তো সেটিতেও কিছু কর্মচাঞ্চল্য আনাটা প্রয়োজন, জরুরি। তো এই দুটোকে কেন্দ্র করে এখন এই দুটো কাজ যদি করতে হয়, তাহলে সেই দুটো কাজের কিন্তু এই দুটোর সঙ্গে একটা যে সংযোগটা রয়েছে, সেই সংযোগটার সাথে আবার যদি আমরা দেখি যে আসলে এখানে আমাদের রাজস্বটা কীরকম, সেখানে রাজস্ব আহরণের ক্ষেত্রে আমরা গত বছর দেখেছিলাম যে এবছর আমরা যেটা দেখতে পাচ্ছি 6.7% হচ্ছে যে কর এবং জিডিপির যে হার। তো এটি আসলে অস্বাভাবিক রকমের কম। তো এই অবস্থায় বাস্তবতায় আসলে এই ধরনের সীমিত সম্পদের বাস্তবতায় আসলে এবং জনগণের একটা প্রত্যাশা, বিশাল প্রত্যাশা, তো সেই প্রত্যাশাগুলোকে কেন্দ্র করে একদিকে যেমন মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, আরেকদিকে হচ্ছে ব্যক্তিগত বিনিয়োগটাকে উৎসাহিত করতে হবে। তো সেই জায়গাটাতে আমরা যেটা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি করের চাপ পড়েনি, সেই জন্য সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা তাদের ক্ষেত্রে কিছুটা স্বস্তি এবং কিছুটা মানে আমরা দেখেছি যে ইতিবাচক একটা দিকে অনেকে দেখছেন। এর পাশাপাশি যে জিনিসটা সেটা হচ্ছে যে এর উল্টো দিকটা আমি বলবো যে বিষয়টা সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে বাজেটের ঘাটতি আছে, এবং বাজেটের ঘাটতির ক্ষেত্রে আমাদের রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেই লক্ষ্যমাত্রাটা আসলে করবার জন্য কর জালকে বিস্তৃত করার কিছু পদক্ষেপ আমরা দেখছি, কিন্তু সেটি কি যথেষ্ট? প্রশ্নটা এখানে যে মূল্যস্ফীতির পারদ যখন ঊর্ধ্বগামী এবং আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে যে ধরনের ইনিশিয়েটিভগুলোর কথা বলা হয়েছে সেটি কি আমাদের মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রেখে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যথেষ্ট কিনা, এবং রাজস্ব আহরণের যে জায়গাটি সেই জায়গাটিতে আসলে আমরা বড় পরিবর্তন আনতে পারবো কিনা। মূলত বিষয় যেটা সেটা হচ্ছে যে কিছু ইতিবাচক পদক্ষেপ অবশ্যই আছে, এবং সেই জিনিসগুলো আসলে জনগণের যে প্রত্যাশা সেটা পূরণের কিছু চেষ্টাও আছে, এবং আমরা ইশতেহারেও আমরা যেটা দেখেছি সেগুলোকে বাস্তবায়ন করবার চেষ্টা এবং অর্থনীতিতে কিছু গতি আনার চেষ্টা। কিন্তু যে বিষয়টি একটি বিষয়, সুতরাং স্বল্প মেয়াদে, এবং আমরা দেখেছি জিনিসপত্রের দামের ক্ষেত্রেও খুব বেশি প্রভাব পড়বে, মানে জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে একটা আশঙ্কা কাজ করে। বেশিরভাগ জিনিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের আশঙ্কার জায়গাটা যদি দেখি, বেশ কিছু জায়গায় আমরা উৎসে করে কাটছাট করা দেখেছি, সেটার মাধ্যমে মূল্যস্ফীতিকে কমিয়ে রাখার একটা চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা কিন্তু মূল্যস্ফীতি দেখেছি 10-এর কাছাকাছি এখন অলরেডি চলে গেছে। সুতরাং সেখানে 7.5% মূল্যস্ফীতির যদি নামিয়ে আনতে হয়, তাহলে কিন্তু বড় ধরনের কিন্তু পরিবর্তনের দরকার আছে। অবশ্যই মূল্যস্ফীতিটা শুধুমাত্র যে বাজেটের ট্যাক্স কাট, বাজেটের ব্যয়ের পরিবর্তন বা রাজস্ব নীতি সেটা না, এখানে মূল্যস্ফীতি মুদ্রানীতির ব্যাপার আছে, এখানে সার্বিক বাজার ব্যবস্থাপনার ব্যাপার আছে, কিন্তু সেগুলো সব কিছুকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে প্রণোদনা বা যথেষ্ট পরিমাণে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কিনা সেটি এখন একটা প্রশ্ন, এবং সেই বিষয়টা আসলে বাজার ব্যবস্থাপনাটার দক্ষতাটার উপর অনেকাংশে নির্ভর করবে পুরো বিষয়টা। জি, আমি আসছি আবার আপনার কাছে। প্রফেসর বাকি খলিল, একটা নতুন সরকার, রাজনৈতিক সরকার, এবং তার প্রথম পূর্ণাঙ্গ বাজেট বলা যেতে পারে। সো এটাকে তো অর্থনৈতিক দলিলও আমরা বলতে পারি, এবং একই সঙ্গে রাজনৈতিক বার্তাও বলা যায়। সো আপনি কি বার্তা পেলেন অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে? প্রথম আমি বাজেটটা দেখে যেটা মনে হচ্ছে, বেশ কতগুলো প্রথম আসে যে ফ্রেমওয়ার্কটা, যে প্রিন্সিপালগুলো সেট করা হয়েছে,
সেখানে ইকোনমির অর্থনীতির বিভিন্ন দিকগুলো অ্যাড্রেস করা হয়েছে, রাইট ফ্রম আমি যদি একেবারে ভালনারেবিলিটি ক্লাইমেট চেঞ্জের ওখান থেকেও শুরু করে এদিকে এমপ্লয়মেন্ট, বিনিয়োগ, সব কিছুই নীতিটার মধ্যে যে ফ্রেমওয়ার্কটার মধ্যে বাজেটটা প্রণয়ন করা হচ্ছে সেটি আছে আর কি। এটা আমার কাছে মনে হচ্ছে আগের বাজেটগুলোর তুলনায় এইটা বেশ ডিটেইল ডিসকাশন। আমি স্ট্রাকচার ওয়াইজ আমি অর্থমন্ত্রীর বাজেট স্পিচটা ব্রাউজ করে দেখলাম, বেশ দীর্ঘ সময় উনি এই ফ্রেমওয়ার্কটা নিয়ে আছে আর কি। এটা হলো একটা পজিটিভ পার্ট আমার কাছে। সো ফিলোসফিক্যালি বা ভিশন ওয়াইজ আমি বলবো যে ইট কন্টেন্ট যেগুলো থাকা দরকার একটা অর্থনৈতিক উন্নয়নের জন্য বা ভালনারেবল পপুলেশনকে অ্যাড্রেস করার জন্য, আমার মনে হয় সেই মাত্রাগুলো ফ্রেমওয়ার্কের মধ্যে উপস্থিত। এখন কোয়েশ্চেন যেটা এসছে, যেটা বিফোর আই অ্যাড্রেস, যেটা প্রফেসর বিদিশা যে জিনিসটা রেজ করলেন, তার আগে আমি একটু বলতে চাই এই বাজেটের একটা ইউনিক এইবার পাওয়া গেল, সেটা হলো যে অন্য সবসময় এডুকেশন হেলথটা বেশ পিছনে থাকতো। এইবার প্রথমবারের মতো আমরা দেখছি এই সরকারের আমলে এডুকেশন এবং হেলথ এটা অলমোস্ট 27-28% টুগেদার এটা একটা অ্যালোকেশন এটার মধ্যে এসছে আর কি, হুইচ আই থিঙ্ক ইজ এ পজিটিভ থিং। এটা একটু ইউনিকনেস, কারণ অন্য সময় বাজেটগুলো আমি দেখি যেগুলো খুব কনভেনশনালি একটা রেটে সার্টেন পার্সেন্টেজে ইনক্রিজ হচ্ছে, খুব বড় রকমের শিফট বিটুইন দি আইটেমস আমরা পাই না কখনো। বাট এইবার আমি সেটা দেখলাম, যদিও হেলথের ক্ষেত্রে ধরেন পার্সেন্টেজ স্টিল 5-6%-এর মধ্যেই রয়ে গেছে আর কি, কিন্তু এটা একটা আমি পজিটিভ পার্ট আমি বলি যে বাজেটের, যে এখানে একটা বড় রকমের অ্যালোকেশন আছে। আমি প্রফেসর বিদিশার সঙ্গে পুরোপুরি একমত যে চ্যালেঞ্জগুলো এখন আছে, আমি যদি 2-3টা ভাগে ভাগ করি। প্রথম হলোতে উনি ইনফ্লেশনের কথাটা উঠছে, এটা আমি আর একটু কমপ্লিকেট করি, কারণ আমরা অলরেডি দেখেছি যে ফুয়েলের দাম বেড়েছে অলরেডি, কিন্তু বাজেটের আগে সাধারণ মানুষ কিন্তু বাজেট ওটা দিয়ে বিবেচনা করে, অতি সাধারণ মানুষ ওই জিনিসগুলো কিন্তু ওটা অনেক বেড়ে গেছে এবং সাবস্টেন্স 2 দফা ইনক্রিজ করা হয়েছে। সো দ্যাট ইটসেলফ একটা প্রোডাকশনের উপরে, মানুষের লিভিং স্ট্যান্ডার্ডের উপরে, কনসামশনের উপরে একটা প্রেশার পড়বে। তার সঙ্গে যদি আমি ট্যাক্স স্ট্রাকচারটাকে যদি আমি সামনে আনি, ধরেন আমি ইন্ডিভিজুয়াল ট্যাক্সের কথাই তো আগে বলবো। ধরেন আমাদের যে মিডল ইনকাম, লোয়ার মিডল, আগে একটা 5% একটা স্ল্যাব ছিল যে 4 লক্ষ টাকা, তারপরে কিন্তু এখন 4 লক্ষের উপরে গেলেই এখন 10%। হু আর দোজ পিপুল? আমাদেরকে বুঝতে হবে 4 লক্ষ টাকাতে 4.5 লক্ষ, 3,75,000 না, ওই আরেকটা গ্রুপে 4 লক্ষ। তো 4.5 মানে হলো ইউ আর টকিং অ্যাবাউট 30,000-35,000 টাকা পার মান্থ। Can we imagine an individual, even in rural areas, with this 35,000-40,000 টাকা পার মান্থ দিয়ে সার্ভাইভ করে? তো আমার কাছে মনে হয় এই যে 5% ট্যাক্স ব্রেকেটটা উঠে দেওয়াতে, তাতে ইন্ডিভিজুয়ালের প্রেশার লোয়ার মিডল ইনকাম গ্রুপের উপরে প্রেশারটা পড়বে। তাহলে একদিকে ফুয়েলের কারণে প্রেশার, অন দি আদার হ্যান্ড আপনি যে ট্যাক্স ইম্পোজ করছেন, আমার কাছে মনে হচ্ছে যে এটা এক্সট্রা বার্ডেন অন দি ইন্ডিভিজুয়াল আসবে। সো সেই অর্থে আমার কাছে মনে হয় যে ইনফ্লেশনের প্রেশারটা ইন্ডিভিজুয়াল আরও বেশি ফেস করবে। এটা হলো আমার ইনফ্লেশনের সঙ্গে। এখন ইনফ্লেশন কন্ট্রোল করার মেকানিজমটা কি আছে? আমরা মেকানিজম যেগুলোতে আছে, দেখেন আমি একটু মানিটারি পলিসি ফিসকাল পলিসি রিলেশনশিপটা আনবো। দেখেন মানিটারি পলিসিতে আমাদের যেটা থাকে যে টার্গেটেড ক্রেডিট পলিসি, ওটা থাকে। তারপরে আপনি আরেকটা কম্পোনেন্ট দেখেন, আমরা দেখি, সেটি হলো যখন সেন্ট্রাল ব্যাংক ফরেন কারেন্সি পারচেজ করছে ফ্রম দি মার্কেট, দেন বেসিক্যালি ইউ আর ইনক্রিজিং দি মানি সাপ্লাই। কোয়েশ্চেন হলো যে এক্সট্রা মানিটা যেটা যাচ্ছে টু দি ব্যাংক, সেইটা আপনার ইফেক্টটা কি হচ্ছে আলটিমেটলি? সেটা যদি গিয়ে দেখা যায় যে এটা ইনভেস্টমেন্টে যাচ্ছে না,
দেন এবং এখন পর্যন্ত যে আমরা শ্যালো ইনভেস্টমেন্টটা দেখছি তাতে আমার কাছে মনে হয় কম্বাইনিং দিস থিং ইনফ্লেশনে অ্যাড করছেই আমার কাছে। সো একটা মেজর কনসার্ন আমি এখনও মনে করি না যে বাজেটে খুব বড় একটা জায়গা আছে যেখান থেকে আমরা বলতে পারি আমরা ইনফ্লেশনের প্রেশার থেকে কিছুটা লাঘব পাবো। আমার কাছে তো সেটা মনে হয় নাই। সেকেন্ড জিনিস যেটা আমি বলতে চাই আর কি, এখানে যেটা প্রফেসর বিদিশা রাইটলি বলছেন আর কি, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিজনেস গ্রুপকে অনেক ইনসেন্টিভ দিয়েছে, কিন্তু উনি পারফেক্টলি অল রাইট, আই ফুললি এগ্রি উইথ হার যে বাজার ব্যবস্থা আমাদের মার্কেট তো ইফিশিয়েন্ট না। এই যে ডিডাকশনগুলো রিবেটগুলো দেওয়া হচ্ছে এটা কখনো রিফ্লেকশন হয় না, এটা হলো একটা পার্ট। কিন্তু এইটার করার মাধ্যমে যে ইনভেস্টমেন্ট বাড়বে ইটস নট ট্রু, কারণ তিনি তো বিনিয়োগটা আনবেন ফান্ডটা ফ্রম ফাইন্যান্সিয়াল মার্কেট, মানি মার্কেট থেকে নিয়ে আসবেন। সেই জায়গাটাতে সিনক্রোনাইজেশন অফ মানিটারি পলিসি, ফিসক্যাল পলিসি, আমাদের ইন্টারেস্ট রেট ইজ স্টিল হাই ব্যাংকিং সেক্টরে। ব্যাংকিং সেক্টর খুব ফ্রেজাইল সিচুয়েশনে আছে। মাঝখানে মনে হচ্ছিল যে কিছু স্টেবিলিটি এসছে, বাট আবার এখন মনে হচ্ছে যে একটু ফ্রেজাইল সিচুয়েশন। তো এইরকম এনভায়রনমেন্টের মধ্যে ব্যাংকাররাও লোন দিতে গেলেও কেয়ারফুল হবে। তাহলে যে অ্যাম্বিশন নিয়ে যে আমরা ট্যাক্স কমিয়ে দিলাম, রিবেট দিলাম, সব কিছু দিলাম, কিন্তু ইনভেস্টমেন্টটা প্রমোট নাও হতে পারে আর কি। সো আমার কাছে মনে হয় যে এইটাকে কমপ্লিমেন্ট করতে হবে থ্রু এ রাইট কাইন্ড অফ রিফর্ম ইন ব্যাংকিং সেক্টর। ওটা যদি এর সঙ্গে কমপ্লিমেন্ট না করে তাহলে যে টার্গেট বা যে গভর্নমেন্ট যেটা সেট করতে চাচ্ছে মে নট বি অ্যাচিভেবল। এটা আমার কাছে এই পর্যায়ে আমার মন্তব্য থাকবে। জি, প্রফেসর বিদিশা কিছু অ্যাড করবেন এই জায়গায়? হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে অবশ্যই যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের মুদ্রানীতির সাথে রাজস্ব নীতির যে সংশ্লেষটা সেটা কিভাবে করা হচ্ছে। তবে একটা বিষয় যেটা যে আমার যেটা মনে হয় যে মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতিটাকে কমানোর যে প্রচেষ্টা নেওয়া হয়েছিল সেটা কিছুটা আমরা দেখেছি প্রথম দিকে কাজ করেছে, তারপরে একটা পর্যায়ে কিন্তু সেটি আর কাজ করে না। কারণ আমি মুদ্রানীতি নিয়ে আসলে কতটাই আর সম্ভব, কারণ এটা আবার দেখা যাচ্ছে আবার নেতিবাচক একটা প্রভাব ফেলছে আমাদের ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে। সুতরাং এই জায়গাটাতে যেটি আসলে একটা আশঙ্কার জায়গা সেটা হচ্ছে যে বাজেটের আকার যখন বড় হয় তখন এই যে বাজেট ঘাটতিটা থাকে, সেই ঘাটতিটা মেটাতে তো আপনাকে ঋণ নিতে হবে, এবং আভ্যন্তরীণ খাত থেকে যখন ঋণ নেওয়ার বিষয়টা আসে এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়টা আসে তখন কিন্তু মানি সার্কুলেশনটা বেড়ে যায়, এবং এই মানি সার্কুলেশনটা কিন্তু মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। সরকার যখন ঋণ নেয় তখন ব্যবসায়িক প্রাইভেট সেক্টরের জন্য সেটা অনেক সংকুচিত হয়ে যায়, ঋণের জায়গাটা সংকুচিত হয়ে যায়। এখন এইটাই হচ্ছে অর্থাৎ সামষ্টিক অর্থনীতির দিক থেকে যদি আমরা বলি সেটি একটা দেখবার বিষয় হচ্ছে যে এখন যদি আমরা বলি যে এই মুহূর্তে আমরা যদি দেখি যে 60টি পণ্যের উপরে 0.5% উচ্চ কর না হয়েছে মাত্র, অর্থাৎ এটার মাধ্যমে কিছুটা স্বস্তি দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে যে সেভাবে জিনিসপত্রের দাম বাড়বে না এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলোর দাম বাড়বে না, কিন্তু এবং কিছু কিছু জায়গায় কর ছাড়ও দেওয়া হয়েছে। তো এটার ফলে আপনি স্বাভাবিকভাবে আগামীকালে হঠাৎ করে যেটা হয় যে বাজেট হলে পরের দিন হয়তো দেখা যায় কোনো একটা জিনিসের খুব দাম বেড়ে যাওয়া, সেই জিনিসটা হওয়া উচিত না। সেটার কথা তাত্ত্বিকভাবে এবং বাজেটের যে প্রস্তাবনা সেটাতে হওয়া উচিত না। কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে যে বাজেটের আকার এবং ঘাটতি বাজেট মেটানোর এই পুরো প্রক্রিয়াগুলো সেই সব কিছু মিলিয়ে যে সামষ্টিক অর্থনীতির ভিত্তিতে যদি আমরা আমাদের মূল্যস্ফীতিটার যে পারদটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমাদের গত 16 মাসের মধ্যে হচ্ছে বর্তমানে সর্বোচ্চ। তো সেটিকে আসলে কমানো এটা কিন্তু খুব সহজ কথা না, এবং সেটার জন্য আসলে বাজার ব্যবস্থাপনার উপরে বারবারই যে আলোচনাটা হচ্ছে বাজার ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া, আর আরেকটা হচ্ছে যে আমাদের রাজস্ব নীতিটা এবছর আমরা দেখেছি কিছুটা সম্প্রসারণমূলক এবং কিছুটা খরচ করা হয়েছে। খরচ করার মাধ্যমে কিছু কিছু, কারণ আপনি যখন ছাড় দেন কিছু কিছু জায়গায় শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, সামাজিক নিরাপত্তা তো অবশ্যই 3টি গুরুত্বপূর্ণ খাত, আমরা অবশ্যই চাই এই খাতগুলোতে বরাদ্দ বাড়ুক, কিন্তু এর পাশাপাশি অন্যান্য পরিচালন ব্যয়ও আছে, সুদ পরিশোধের দায়ও আছে। এই সব কিছু মিলিয়ে যে ব্যয়ের যে জায়গাটা, এই ব্যয়ের জায়গাটা যত বড় হবে তখন কিন্তু এই আশঙ্কাটা তৈরি হয় যে সেটা আবার মূল্যস্ফীতিকে
মানুষকে দেয় কিনা। So, এখানে প্রশ্ন যে এই বাজেটটা কি আসলে নির্বাচন পরবর্তী যে রাজনৈতিক প্রত্যাশা এবং অর্থনৈতিক বাস্তবতা এর মধ্যে কোনো সমন্বয় সাধনের চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন? কারণ আপনি বলছিলেন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি এটার সম্প্রসারণ আমরা দেখতে পাচ্ছি, তো এটা কি কল্যাণনীতি না রাজনৈতিক প্রয়োজন আসলে? এটা একটি বিষয় যেটা সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক সরকারের একটা জনগণের ম্যান্ডেটটাকে এবং নির্বাচনী ইশতেহার সেটাকে পূরণ করবার একটা প্রচেষ্টা থাকবে, এবং সেদিক থেকে যেটি ছিল যে ফ্যামিলি কার্ডের কথা, কৃষক কার্ডের কথা, এই বিষয়গুলো প্রতিফলিত হবে। এবং এগুলোর জন্য যে বিষয়টা হচ্ছে, এগুলোর জন্য যে অর্থায়নটা প্রশ্ন কিন্তু এই অর্থায়ন এবং এই জায়গাগুলোতে, যেটা আরেকটা অবশ্যই সামাজিক নিরাপত্তা খাতের কথা যদি বলি, এখানে স্বচ্ছতাটা আনার জন্য কিছু স্ট্র্যাটেজি এবং কিছু পলিসির কথা বলা হয়েছে। সেই পলিসিগুলো যদি নেওয়া হয়, সামাজিক নিরাপত্তা খাত, শিক্ষা, স্বাস্থ্য, এই তিনটি খাত সম্পর্কে কিন্তু আমরা সবসময় বলে আসি যে এই তিনটি খাতে বরাদ্দ বাড়ার ব্যাপারে আসলে সবাই কিন্তু সাধুবাদ জানায়। সুতরাং এটি অর্থনীতিবিদ বলুন বা সাধারণ মানুষ বলুন বা রাজনৈতিক বিষয়েই বলুন, সব দিক থেকেই কিন্তু এই তিনটি বিষয়ে গুরুত্ব পেয়ে আসে, এবং সেই তিনটি জায়গাতে আমরা এক্সপেন্ডিচার বাড়ানোটাকেই আমরা ইতিবাচক হিসেবে নিব। কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে যে স্বাভাবিকভাবেই অন্য জায়গায়ও যেহেতু আমাদের খরচের একটা জায়গা আছে, পরিচালন ব্যয়টা একটা বড় পরিচালন ব্যয়, সুদের হারের একটি বিষয় আছে, ভর্তুকির বিষয় আছে। সুতরাং আমাদের বাজেটের আকারটা, অর্থাৎ উন্নয়নের জায়গা বলছি না, অন্য জায়গায় যেটা অনুন্নয়ন বাজেট বা পরিচালন বাজেট যেটা বলি, সেই জায়গার আকারটার কারণে বাজেটের স্বাভাবিক আকারটা কিন্তু একটু বড়র ব্যাপারটা সমস্যা হতো না যদি না আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে আমরা বড় ধরনের পরিবর্তন আনতে পারতাম। যে 10% যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, বর্তমানে যে অবস্থা, সেখান থেকে আমরা সেটুকু করতে পারবো কিনা, কারণ আমাদের কিন্তু অতীত অভিজ্ঞতা বলে আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে কিন্তু আমরা বড় ধরনের কিন্তু পরিবর্তন করতে পারিনি, কারণ কর ব্যবস্থাপনা, কর প্রশাসনের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনটা যদি আমরা না আনতে পারি, তাহলে কিন্তু কর জালটাকে বাড়ানোর ক্ষেত্রে টিআইএন, বিআইএন, এই বিষয়গুলোকে আনা হয়েছে। এগুলোর মাধ্যমে আসলে কর জালটাকে কিছুটা বিস্তৃতি করার চেষ্টা করা হয়েছে। সেটা নিয়েও আমরা বলছিলাম যে কর জালটাকে বাড়ানোর দরকার, কিন্তু যে বিষয়টা তারপরও থাকে যে সেটা যথেষ্ট কিনা, কারণ এর মাধ্যমে কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের করে যখন আমরা ছাড় দিচ্ছি, বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রণোদনার বিষয় আছে, সামাজিক নিরাপত্তা, এবং আমরা দেখছি যে বেশ কয়েকটা জায়গায় প্রণোদনার জায়গা আমরা দেখেছি। সেই জায়গাগুলো করবার জন্য তো আসলে অর্থায়ন দরকার। সমস্যা তো আসলে অর্থায়নটা যদি আমরা আমাদের করার ক্ষেত্রে, এবং তখন দেখা যায় একটা ধারের বিষয় থাকে, ঋণ করবার বিষয় থাকে, এবং সেটি কিন্তু পরবর্তীতে দেখা যায় একটা চাপ তৈরি করে। এবং আমাদের আভ্যন্তরীণ খাত বলুন বা আভ্যন্তরীণ ঋণ এবং বিদেশি ঋণ দুটো নিয়ে যে সুদের যে হারের যে চাপটা আমরা লক্ষ্য করতে পারছি, এবছরের বাজেটেও আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আবার পরবর্তী বছরের বাজেটেও আমরা দেখব। সুতরাং এটি কিন্তু থেকেই যাচ্ছে। এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হলে আসলে আমাদের রাজস্ব আহরণ বাড়াতে হবে। প্রফেসর বাকি খুলিলে আপনি বলবেন, এবং আমরা হয়তো এই মাস জুড়েই আলোচনা করতে থাকবো যে প্রবৃদ্ধির লক্ষ্য যেটা নির্ধারণ করেছে সেটা বাস্তবসম্মত কিনা, রাজস্ব আহরণের যে লক্ষ্য সেটা কতটা অর্জনযোগ্য, এইসব প্রশ্ন। কিন্তু আমি আরেকটা দিকে একটু আলোচনাটা নিয়ে যেতে, যে আমরা জানি যে আমাদের জনসংখ্যাটা বড় অংশই হচ্ছে তরুণ। সো তাদের কর্মসংস্থানের জন্য, এবং সরকারের একটা লক্ষ্য, তাদের নির্বাচন অঙ্গীকারও ছিল, তারা খুব স্বল্প সময়ের মধ্যে 1,86,000 কর্মসংস্থান করবেন। সো কর্মসংস্থানের জন্য এই বাজেটে পর্যাপ্ত দিক নির্দেশনা আছে কিনা? আপনি বলছিলেন যে শিক্ষা, স্বাস্থ্য, এখানে মনোযোগ দেওয়া হচ্ছে, বরাদ্দ আগের চেয়ে বাড়ানো হচ্ছে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি খাতের বরাদ্দ আসলে ভবিষ্যতের শ্রমবাজারের যে বাস্তবতা তার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ, এবং প্রবৃদ্ধি নয়, শুধুমাত্র গুণগত কর্মসংস্থান সৃষ্টির প্রশ্নে বাজেট আসলে কতটা কার্যকর? এটি কিছুটা আমাদের আলোচনার মধ্যে এসছে। এখন যদি বাজেটের মধ্যে আমরা যেমন ধরেন ইয়াংদের মধ্যে আমরা দেখতেছি, এখানে যেটা আছে স্মার্ট এন্টারপ্রাইজগুলোর ক্ষেত্রে, আইটি রিলেটেড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রণোদনা দেওয়া হয়েছে যাতে এটা প্রমোটেড হয়, এবং স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের উপরে যথেষ্ট জোর দেওয়া হয়েছে। এগুলো আমি যদি এখন ভাবি যে এই বাজেটের মধ্যে আমি শর্ট রানে উইদিন দি ইয়ার, শর্ট রান, মিডিয়াম টার্ম, লং টার্ম, শর্ট টার্মটা অবশ্যই একটু কোয়েশ্চেনের মধ্যে পড়বে, কারণ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন তো ইউ জাস্ট
ওভারনাইট আপনি করতে পারবেন না, যেটা এন্টারপ্রাইজ প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের মাধ্যমে, কিন্তু এটা সাফিসিয়েন্ট ইনসেন্টিভ আছে, ইয়াংদের ক্ষেত্রেও আছে আর কি। আমি একটা লং রান যেটা মনে করি, মিডিয়াম টার্ম থেকে লং টার্ম, যেটা এডুকেশনের ব্যাপারে আমি একটু মন্তব্য করতে চাই। এই যে বাজেট ইনক্রিজ করলো একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট এডুকেশনের, এই জায়গাটাতে এখন অ্যালোকেশনটা, ইউটিলাইজেশনটা কোথায় হচ্ছে? বারবারই কিন্তু অর্থমন্ত্রীর বক্তব্যের মধ্যে এটা এসছে আর কি, যে স্কিল ডেভেলপমেন্ট, এডুকেশন শুড বি লিঙ্কড উইথ গ্রোথ আর কি, ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে কথাগুলো এসছে। কিন্তু আমাদেরকে এই জায়গাটাকে নিশ্চিত করতে হবে যে কোথায়, যে ডিরেকশনটা আমরা এখানে পাচ্ছি না যে এডুকেশনের এই অ্যামাউন্টগুলো কীভাবে। এখন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদাহরণ দিয়ে বলছি, যখনই বড় বাজেট হয় আমরা দেখি যে হল নির্মাণ হয় আর কি, খুব এগুলো যদি ধরেন দৃশ্যমান উন্নয়ন, এগুলো দিয়ে কিন্তু আলটিমেটলি যে মিডিয়ামটা আমরা যে স্কিল ডেভেলপমেন্ট, কম্পিটিটিভ ওয়ার্ল্ডের সঙ্গে ভিতরে আমরা প্রবেশ করব, এগুলো দিয়ে কিন্তু হবে না। এক্ষেত্রে টেকনিক্যাল এডুকেশন, টেকনোলজি বেসড এডুকেশন, স্মার্ট এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, এগুলো খুব ক্রুশিয়াল। আমি মনে করি এই বাজেটের মধ্যে ইয়াংদের জন্য সেই জায়গাটা আছে। আরেকটি জায়গা এখানে আমার মনে হয় উল্লেখ করা দরকার, ট্রেনিংয়ের কথা কিন্তু সাবস্টেন্সিয়াল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে, তাতে ওই যে আমাদের প্রায় 10টা না 12টা যে টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, সেটাকেও স্ট্রেংথেন করার কথা বলা হয়েছে। আমি একটু যেটা মনে করি যে গভর্নমেন্টের উচিত হবে, কারণ এইভাবে যদি চলতে থাকে কিন্তু সাবস্টেন্সিয়াল আমরা কিছু দেখতে পারবো না। আমার কাছে মনে হয় এডুকেশন এবং হেলথের ক্ষেত্রে আমি অ্যাজ অ্যান অ্যাকাডেমিশিয়ান বলবো যে গভর্নমেন্ট শুড এক্সপেরিমেন্ট, যে ওকে দিস ইজ দি মডেল, আমি এডুকেশনটাকে দেখতে চাই, দিস ইজ দি হেলথ মডেল আমি দেখতে চাই, ওকে লেট মি ইমপ্লিমেন্ট ইন কাপল অফ ডিস্ট্রিক্ট অ্যান্ড দেন শো আস, কারণ তাহলে পরবর্তীতে দ্যাট বিকামস মোর ইম্প্যাক্টফুল আর কি। এই পার্টটা আমি মনে করি যে এই জায়গাটা চিন্তা করার ব্যাপার আছে একটু। আমি একটু ডেফিসিট ফিন্যান্সিংয়ের ব্যাপারটাতে যেতে চাই। ডেফিসিট ফিন্যান্সিং বাংলাদেশে যেটা আছে 3-4%, এটা খুব এটা খুব জিডিপির যেটা, সেটা খুব বড় রকমের, যে অন্যান্য দেশের তুলনায় যে বেশি সেটাও না। কিন্তু আমি ইন্ডিয়ান বাজেটটাও দেখলাম, দ্যাট ইজ অ্যারাউন্ড 4.4% অফ জিডিপি। ভিয়েতনাম এটা দেখলাম, মোস্ট সাকসেস স্টোরি ইন সাউথ ইস্ট এশিয়া, দ্যাট ওয়াজ অলসো অ্যারাউন্ড 4.2%। তো সেই তুলনায় বাংলাদেশের এই জায়গাটাতে ডেফিসিটটা যে খুব বিশাল বড় তা না, কিন্তু যে জায়গাটা দরকার সেই ডেফিসিটটাকে ফাইন্যান্স করতে গিয়ে ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, দে ফাইন্যান্স থ্রু ডেভেলপিং বন্ড মার্কেট, উইচ ইজ মিসিং। আমরা কিন্তু টোটালি ডিপেন্ডেন্ট অন ব্যাংক। তো গভর্নমেন্ট যখন বন্ড মার্কেট থেকে বড় করে, ফান্ড রেজ করে, দেন ব্যাংকের খাতটা মোটামুটিভাবে লিকুইডিটি অ্যামাউন্ট যেটা থাকে এটা প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টে যায়। কিন্তু আমাদের দেশে যে কারণে ডেফিসিটটা কনসার্নিং ফাইন্যান্সিংয়ের, বিকজ দে বরো ফ্রম দি ব্যাংকিং সেক্টর মোস্টলি আর কি। সো এটা একটা কাউন্টার প্রোডাক্টিভ অ্যাপ্রোচ আছে। কিন্তু আমি মনে করি এই কনটেক্সটে গভর্নমেন্টের উচিত হবে, আই লাইক দ্যাট অ্যাপ্রোচ যেটা ইন্ডিয়াতে আসছে, ডেভেলপমেন্ট বন্ড মার্কেট ডেভেলপমেন্ট। আমি মনে করি যে বাংলাদেশ সরকারের উচিত এটাকে, কারণ বহুকাল ধরে এই কথা বলা হচ্ছে বন্ড মার্কেট, কিন্তু গভর্নমেন্টের একটা নিজস্ব ইন্টারেস্ট, নিজের ইন্টারেস্টেই আমি মনে করি বন্ড মার্কেটটা ডেভেলপ করা দরকার। আরেকটি জিনিস একটু দরকার, ডেফিসিট যে ইনসেন্টিভগুলো রিবেট দেওয়ার কারণে যে হচ্ছে, আমি ভিয়েতনামের এক্সপেরিয়েন্সটা দেখলাম, ওরা এই রিবেটগুলো, সাবসিডিগুলো বেসিক্যালি দিয়েছে এক্সপোর্ট কম্পিটিটিভনেসের জন্য, ওই ইন্ডাস্ট্রিগুলোকে তারা টার্গেট করেছে। যে কারণে আপনি জানেন যে আমাদের দেশের তুলনায় এরা কিন্তু অনেক পরে গার্মেন্ট সেক্টরে, টেক্সটাইলে এসছে, কিন্তু তারা এখন আমাদের সমসাময়িক বা বেশি এখন আর কি। সাবসিডিটা পিওরলি ড্রিভেন আছে আর কি। তো আমাদেরকে দেখতে হবে যে ডেফিসিট ফিন্যান্সিং যেটা করছি আমরা, যে কারণে ডেফিসিটটা আসছে, সেইটা যেন মোর প্রোডাক্টিভ ওরিয়েন্টেড হয়, লেস ডিপেন্ডেন্ট হয় ব্যাংকিং সেক্টরের উপরে। এটা আমাদের এই ব্যাপারে কোনো কিছু দ্বিতীয় কোনো চিন্তা করার সুযোগ নাই আর কি। কারণ বাংলাদেশে এটা হলো একটা পার্ট। সেকেন্ড পয়েন্ট আমি বলবো, গভর্নমেন্ট যে অ্যাম্বিশনটা নিয়েছে যে এক্সটার্নাল সোর্স থেকে
আমি ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স আই ক্যান সাইড দে আর অ্যাবসোলিউটলি ডিপেন্ডেন্ট অন দি বন্ড মার্কেট, তারা কোনো এক্সটার্নাল ফাইন্যান্সিংয়ের উপরে নাই। তো আমি মনে করি যে এই জায়গাটাতে, কারণ এক্সটার্নাল এখন তো যে গ্লোবাল কনসার্নগুলো আমরা দেখতেছি, তাতে হয়তো আগামীতে external resources mobilization to support our deficit budget, it will be quite, বা ডেভেলপমেন্ট বাজেট, it will be quite difficult. তো আমাদের কাছে আমাদের নিজস্ব রিসোর্স থেকে চিন্তা করতে হবে। কিন্তু রিসোর্স আহরণের ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয়, যেটা আমরা মিস করছি বারবার, আমি দুটো খুবই স্ট্রং পয়েন্ট বলতে চাই। এনবিআর এর চিন্তা ভাবনা যেটা আছে, আমি একটু ভিন্নভাবে বলি যে নাথিং মাচ ইউ ক্যান গেট, কারণ তাদের কাছে ট্যাক্স রেজ করার একটাই অ্যাপ্রোচ, ইনক্রিজ ট্যাক্স। আমার কাছে মনে হয় যে এনবিআর এ যে আমাদের যে এক্সপেক্টেড ইভেন ভ্যাট যেটা আমরা পে করি, তার যে লিকেজ আপনার আমরা পাই না সরকারের অ্যাকাউন্টে, সেই লিকেজটাও যদি সরকার কন্ট্রোল করে, তাহলে কিন্তু আমার রিসোর্সের রেভিনিউর একটা বিশাল অংশ সলিউশন হবে আমার কাছে মনে হয়। এবং আমি দেখেছি, এবং আমি এটা এভরি ইকোনমিস্ট, এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড যে ভ্যাটের পুরো টাকাটা আসে না। সো দেয়ার মাস্ট বি এ মেকানিজম, ওয়ান মেকানিজম যেটা এখানে বলা হয়েছে বাজেটে, যে ডিজিটাইজ করা, সেটা করলে কিন্তু আমার কাছে মনে হয় যে জায়গাটা এনবিআরকে চিন্তা করতে হবে যে এটাকে ইনস্টিড অফ ইনক্রিজিং, দে হ্যাভ টু অ্যাকসেপ্ট দি চ্যালেঞ্জ যে আমরা ইনক্রিজ করার পরিবর্তে এক্সপ্যান্ড। কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে কারণে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলো আমার কাছে মনে হয় যে এনবিআর উইল নট বি এবল টু সলভ। কারণ যে লিকেজটা আছে সিস্টেম লস, সেই সিস্টেম লস ক্যানট বি সলভ বাই এনবিআর ইটসেলফ। তো আমার কাছে মনে হয় এনবিআর এর রিস্ট্রাকচারিং ইজ অ্যাবসলিউটলি নিডেড। আদারওয়াইজ যে টার্গেটই যখনই যেটা বলেন, সেই জিনিসটা কখনোই ঘটবে না। এটা হলো আমার দৃষ্টিতে আর কি। জি, প্রফেসর বিদিশা। আমাদের ট্যাক্সের বিষয়ে যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে যে ট্যাক্সের ক্ষেত্রে আমরা বারবারই যে বিষয়টা আমরা যদি উন্নত দেশগুলোতে দেখি, এমনকি অন্যান্য দেশ, আমাদের দক্ষিণ এশিয়া বা উত্তর এশিয়াতে ইস্ট এশিয়ান দেশগুলোতেও দেখি, সেখানে কিন্তু আমাদের প্রত্যক্ষ করে যে জায়গাটা, সেই জায়গাতে কিন্তু অনেক কাজ করা হয় এবং সেই জায়গাটা কিন্তু একটা বড় অংশ হিসেবে থাকে এবং প্রত্যক্ষ কর থেকেই কিন্তু আসলে রাজস্ব আহরণের পুরো ব্যাপারটা ঘটে। কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা সেটা দেখছি না। এবং এখানে আমাদের যে পরোক্ষ করের উপরে যে নির্ভরতা, বিশেষ করে যখন আমরা ভ্যাটের কথা বলি, তখন যে বিষয়টা দেখা যায় যে আপনি একটা মধ্যবিত্ত একটা দোকানে খেতে যাচ্ছে, সে যে টাকাটা দিচ্ছে, অতি উচ্চবিত্ত সেও হয়তো সেই টাকাটা দিচ্ছে। তো দেখা যাচ্ছে যে ভ্যাটের চাপটা যেহেতু সবার উপরে পড়ে, আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে দেখা যায় যে বিভিন্ন দোকানে বা বিভিন্ন সেবার ক্ষেত্রে যখন কোনো কর আরোপ করা হয়, সেটা ব্যবসার উপরও হতে পারে, আবার ভ্যাট আকারেও হতে পারে, তখন দেখা যায় যে সেটা থিওরিটিক্যালি হওয়া উচিত না, কিন্তু তারপরেও দেখা যায় সেটা ভোক্তার উপরে সেটাকে চাপানো হয়। হ্যাঁ, তো এই যে এর ফলাফলস্বরূপ দেখা যায় যে সাধারণ মানুষ এই পরোক্ষ করের কারণে সাধারণ মানুষের উপরে চাপটা কিন্তু বেশি পড়ে। বিষয়টা হচ্ছে যে বাজেট তো শুধু আয় ব্যয়ের হিসাবটা না, কিন্তু কারণ বাজেটের ক্ষেত্রে এখানে কিন্তু একটা আয় বৈষম্য কমার একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আমরা যদি পশ্চিমা দেশগুলোর দিকে তাকাই, সেই জায়গায় ব্যবহার করা হয়। এখন সেখানে একটা বিষয় থাকে যে সেই জায়গাটাতে কিছু বলা হয় বিষয়ে যেখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যখন আমরা ট্যাক্স দিচ্ছি, তখন আমি যদি এখন নর্ডিক কান্ট্রিগুলোর কথাও চিন্তা করি, তখন সেখানে হচ্ছে যে সেখানে যে সেবা সরকারের কাছ থেকে যে সেবাটা পায়, সেই সেবাটা সাথে কিন্তু ট্যাক্সের দেওয়ার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, তো সেই জায়গাটার দিক থেকে যদি আমরা বিবেচনা করি, আমাদের আসলে প্রত্যক্ষ করটাকে আরও কেন্দ্র করে কাজ করা দরকার। এখন কাজের মধ্যে একটা হচ্ছে যে করের যে জালটাকে বিস্তার করা, এবং জালের বিস্তার করার ক্ষেত্রে আমরা যেটা বললাম যে টিআইএন বিআইএনকে বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু এখানে মনে রাখতে হবে যে টিআইএন তো শুধু থাকলে হয় না, টিআইএন আছে 1 কোটির বেশি, কিন্তু ট্যাক্স রিটার্ন সাবমিট করছে 45 লক্ষের মতো। হ্যাঁ, তো সেখানে তার মানে কিন্তু একটা ডিফারেন্স আমরা দেখছি। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে ট্যাক্স রিটার্নগুলো কোথায় সাবমিট করা হয়, তাহলে আমরা দেখব ঢাকা, চট্টগ্রাম বা বড় বড় শহরগুলোর একেবারে কেন্দ্রীয় জায়গাগুলোতে। কিন্তু আমাদের ট্যাক্স
দেওয়ার ক্ষমতা, অর্থাৎ এবার আমি একটা বলছি করা না যে হচ্ছে বিশাল ট্যাক্স এবার একটা দেওয়া। করা হচ্ছে যে সারা বছর জুড়ে করা যাবে, যে কোনো সময় করা যাবে। হ্যাঁ, কিন্তু এটার জন্য তো একটা আগ্রহর ব্যাপার এবং তাদেরকে আনার ব্যাপার আছে। এখন সেই জায়গাতে আমরা দেখবো, আমরা কিন্তু অনেক জেলাগুলোতেও কিন্তু আছে, সেখানে কিন্তু ট্যাক্স দেওয়ার সক্ষমতা আছে, এরকম মানুষ কিন্তু অনেক রয়েছে, কিন্তু তারা কিন্তু কর জালের বাইরে রয়েছে। এখন কর এবং আরেকটা সমস্যাও এখানে আছে যে কর জালের মধ্যে একবার ঢুকলে আপনার কর দেয়া সক্ষমতা থাকুক কিংবা না থাকুক, আপনার ওটা ওই ঝামেলার মধ্যে থাকতে হয় সবসময়। এখানে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতা এবং একটা আশঙ্কাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কাজ করে। হ্যাঁ, এখন এই আশঙ্কাটা কাজ করে হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমি যদি ট্যাক্সের মধ্যে একবার ঢুকে পড়ি, তখন আমার বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে, এটা ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে, এটা ব্যবসা না হলেও ট্যাক্স দিতে হবে, একবার যদি এখানে আমি ঢুকে পড়ি, তখন আমার দেখা যাচ্ছে আমার উপর, এবং অনেক সময় কিন্তু এই বিষয়টা যে কর ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অহেতুক হয়রানি করা যে বিষয়টা, এবং এই অহেতুক হয়রানির ক্ষেত্রে যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে, হ্যাঁ, তারা কিন্তু এই অহেতুক হয়রানির শিকার হন। তো এই জায়গাগুলোতে আসলে স্বচ্ছতা আনাটা তো জরুরি। আর তবে এটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে আমার মানুষকে কর দেওয়ার ব্যাপারে আগ্রহী করা। এখন আগ্রহী করার অনেকের মধ্যে যে বিষয়টা আছে, যে সোশ্যাল ইস্যুটা আছে, যে আমি আসলে রিটার্নটা পাচ্ছি কিনা, সেইটা একটা যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এটা একটা সোশ্যাল কনসেপ্ট, কিন্তু এর পাশাপাশি যেটা, সেটা হচ্ছে যে পুরো জায়গায় আমরা যত বেশি ডিজিটালাইজেশন করব, আর মানুষকে একটু উৎসাহিত করবার জন্য যেটা করা যেতে পারে, যে হ্যাঁ, হয়তো প্রথম একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু হওয়ার প্রথম 2 বছরের জন্য কিছু ছাড় দেওয়া যেতে পারে, বা প্রথম 2 বছর তাকে বিআইএন এর মাধ্যমে যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো, সেগুলোর ক্ষেত্রে কিছু সুবিধা টুবিধা দেওয়া যেতে পারে। সুতরাং পুরো বিষয়গুলো হচ্ছে যে কিছুটা মানুষকে আনা। আরেকটা জিনিস আমরা যদি দেখি, যে আমরা বিভিন্ন জায়গায় এমনিতেই আমরা যদি দেখি যে আমরা বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন সেবা নিতে চাই, তখন কি সব জায়গায় আসলে আমাদের সেই সেবাগুলো আসলে ডকুমেন্টেড হয়, কিংবা সেই জিনিসগুলো কি আসলে আমরা সেখান থেকে কি ট্যাক্স চালান কি যায়, সেখানে কিন্তু একটা প্রশ্ন থাকে। এবং আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অনেক সেবা নেই, অনেক জায়গায় আমরা যাই, অনেক ধরনের আর্থিক লেনদেন করি, যেগুলো কিন্তু আসলে ডকুমেন্টেড হয় না। অর্থাৎ সরকার কিন্তু, আমি টাকাটা দিচ্ছি, কিন্তু সরকার কিন্তু সেটা সুবিধাটা পাচ্ছে না। তো এই জায়গাগুলোকে কিভাবে আসলে আনা যায়, এবং এটার মধ্যে আসলে যত বেশি ডিজিটালাইজেশন হবে, তত বেশি স্বচ্ছতাটা আসবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আয়করের ক্ষেত্রে কিছু কিছু বিষয়, যেমন উত্তরাধিকার কর, তারপরে সম্পদ কর, হ্যাঁ, সারচার্জ, এই জায়গাগুলো কিন্তু মাধ্যমে কিন্তু অতি ধনীদের উপরে যে উচ্চ হারে কর, আমি বলছি না যে উচ্চ হারে কর মানে অতি ধনী বলতে যারা আসলে আমাদের স্ট্যাটিস্টিক্সের মধ্যে আসেই না, আমি সেই রকম উচ্চ ধনীদের কথা বলছি। এবং সেই জায়গাগুলোতে আপনি দেখবেন যে সেখানে কিন্তু একজনের আয় যদি দেখা যায় বছরে 5 কোটি টাকা হয়, আর আরেকজনের যদি 50 কোটি টাকা হয়, দেখা যায় যে সেও কিন্তু যে ধরনের সমস্যার মধ্যে পড়ছে, 5 কোটিরা যে 50 কোটির মধ্যে পড়ছে, আয় বলবো না, সম্পদ বলবো, অনেক সময় একই রকম থাকে। তার অর্থটা হচ্ছে যে এই পুরো ব্যবস্থাপনার মধ্যে যারা আসলে কর দিচ্ছেন, এবং মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা, তাদের উপরে এক ধরনের চাপটা আসে, এবং সেটাই কিন্তু আসলে জনগণকে এক ধরনের আশঙ্কা তৈরি করে, যে তার মানে আমি ট্যাক্স যদি আমি একবার যদি ট্যাক্স নেটের মধ্যে ঢুকে যাই, তাহলে আমি কিন্তু বারবার কিন্তু আমার এই সমস্যাগুলো থাকবে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমাদের কর ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বিষয়গুলো তো অনেকবারই বলা হয়েছে, যে কর ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনটা আনা দরকার। কারণ আমরা কেন আমাদের 18 কোটির দেশে আমরা যদি বলি যে এখন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 6%, 7%, এটা একটা মানে অবিশ্বাস্য একটা বিষয়, এবং মাত্র 40-45 লাখ হচ্ছে ট্যাক্স রিটার্ন সাবমিট করে। তো এই জায়গাগুলোর মধ্যে আসলে যাদের আসলে ক্রয় করার সক্ষমতা আছে, যেমন বড় রেস্টুরেন্টে যারা খেতে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই যে তাদের কিন্তু মাসে হয়তো 32,000 টাকা মতো হচ্ছে আসলে ইনকাম হতে হবে, যদি তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। তার কি সেটা নেই? কিন্তু এই জায়গাগুলোকে ধরার কিছু কিছু উপায় আছে, সেই জায়গাগুলোকে আসলে দেখে স্বচ্ছতাটা আনা, যাতে আসলে যে আসলে ট্যাক্স দিতে পারে তার কাছে কম হারে হলেও যেন ট্যাক্সটা না হয়। অনেকে মনে করেন যে ক্যাশলেস ট্রানজ্যাকশন হচ্ছে একমাত্র মানে অন্যতম উপায় সবাইকে
ট্যাক্সের আওতার মধ্যে নিয়ে আসবার জন্য। অন্যতম উপায় যে এটা ক্যাশলেস ট্রানজাকশন, যদিও আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে সেটা স্বচ্ছতাটা আনবে, সেটা অবশ্যই একটা স্বচ্ছতা আনবে এবং সেই জায়গাটাতে আমাদের, তবে এই জায়গায় আবার এটাও ঠিক যে আমাদের ফিনান্সিয়াল যে লিটারেসি, সেই ফিনান্সিয়াল লিটারেসিও কিন্তু আমাদের একটা বড় ধরনের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে এবং ফিনান্সিয়াল লিটারেসি কম থাকার কারণে অনেক সময় যেটা দেখা যায় যে ব্যাংকে যে টাকা নেওয়া, যেমন আমরা উদ্যোক্তাদের কথা যদি বলি, অনেকে কিন্তু ব্যাংকে যে ঋণটা নেওয়ার বিষয় বা এই জায়গাগুলোতে তাদের একটা আশঙ্কা থাকে এবং তারা ওই ট্যাক্সের বিষয়টাও কিন্তু তাদেরকে কিন্তু কিছুটা ডিসকারেজ করে। সুতরাং এই সমস্যা সবগুলো বিষয়ে কিন্তু আমাদের প্রত্যক্ষ করের উপরে যে জায়গাটা, সেই জায়গাটাকে কিন্তু এখনো কিন্তু অনেক কম যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আমি একটু 2-3টা জিনিস একটু উল্লেখ করতে চাই। একটু প্রথম হলো একটু হেলথ নিয়ে একটু কথা বলতে চাই। হেলথের বাজেট ইনক্রিজ করার তো একটা ইস্যু সর্বসময়ই আছে, কিন্তু মানুষজন যে, এবং আপনি জানেন যে মানে হেলথ সেক্টরের বাজেট অনেক সময় ব্যয় করতে পারে না হেলথ মিনিস্ট্রিও। আমার কাছে টাকা যেটা ফেরত যায়। হচ্ছে যে মানুষ হেলথ সার্ভিসটা পাচ্ছে কিনা। আমাদের মোস্টলি 90% আমরা এখন প্রাইভেট হেলথের, সরকারি হসপিটাল খুব কম যায়, আর কি 10%-এর মতো এখন যা শোনা যায়। তো এই ক্ষেত্রে গভর্নমেন্টের কি করণীয় আছে? আমি মনে করি যে গভর্নমেন্টের বাজেটটা, কারণ হেলথে যদি সাবসিডি দেওয়া যায়, আমি মনে করি যে প্রাইভেট হসপিটালের সঙ্গে লিঙ্ক, যেমন ইউএসএতে মেডিকেয়ার, মেডিকেড, ওবামা কেয়ার আছে, ইন্স্যুরেন্স সেক্টরকে লিঙ্ক করা হয়েছে, হেলথ সার্ভিসটাকে প্রাইভেট সেক্টরের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। আমার মনে হয় এই জায়গাটা নিয়ে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে। কনভেনশনাল ওয়েতে যদি হেলথ নিয়ে চিন্তা করে, এইখানে এইটা আমার পাবলিক মেডিকেল কলেজ, হসপিটাল, এইগুলো খুব কনভেনশনাল অ্যাপ্রোচ, দিস মে নট বি ইফেক্টিভ। আমি মনে করি একটু নতুনভাবে চিন্তা করা দরকার, যেটা প্রাইভেট সেক্টরকে লিঙ্ক করে। তাহলে হবে কি, এই যে দিন দিন কস্ট অফ মেডিকেল সার্ভিস ফ্রম আপনার প্রাইভেট হসপিটাল থেকে বাড়ছে, মেডিসিনের দাম বাড়ছে। তো আমার কাছে মনে হয় যে সাবসিডি কথাগুলো আসছে হেলথের ক্ষেত্রেও এই সেক্টরগুলোর সঙ্গে একটু লিঙ্ক করে চিন্তা করা উচিত গভর্নমেন্ট। এটা হলো আমার একটা পার্ট। দ্বিতীয় জিনিস, সোশ্যাল সেফটি নেট নিয়ে আমি একটু কনসার্ন আছি আর কি। কারণ এই যে গভর্নমেন্ট আদৌ বিবেচনায় নেয় না যে ফার্মার কার্ড 2,500 টাকা প্রতি মাসে দিবে, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড। আমরা মাইক্রো ফাইন্যান্স সেক্টরের রোলটা একটু গভর্নমেন্ট বিবেচনায় নিয়েছে কিনা। 3 লক্ষ 4 লক্ষ কোটি টাকা ওখানে ডিসবার্স হচ্ছে থ্রু দেম, এবং এর মোস্ট পার্ট গোজ টু এগ্রিকালচার সেক্টর। তো এখন আপনাকে চিন্তা করতে হবে, কারণ সরকারকে শুধু এই সীমাবদ্ধটুকুনের মধ্যে থাকলে হবে না, গভর্নমেন্টকে বুঝতে হবে যে এগ্রিকালচার সেক্টরে দেয়ার আর আদার ইনস্টিটিউশন দে আর প্লেইং রোল। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি এই 2,500 কোটি টাকা ফার্মার যে কার্ড দিয়ে যদি করে, এবং এটা যদি আমাদের তাহলে আরেকটা সেক্টর থেকে যে সার্ভিসটা আসতো, আমি মনে করি যে এই জায়গাটাতে একটু ডিস্টোরশন ক্রিয়েট করতে পারে। গভর্নমেন্টকে এটা বিবেচনায় নিতে হবে। আমি আরেকটি কারণে মনে করি ক্ষুদ্র ঋণ খাতটা ডেভেলপমেন্ট বাজেটের সঙ্গে আসা উচিত ছিল, কারণ লক্ষ লক্ষ কোটি টাকা ওই সেক্টরের ইনস্টিটিউশনের মাধ্যমে, পার্টিকুলারলি পোভার্টি, রুরাল ডেভেলপমেন্টে, গভর্নমেন্ট যখন ডেভেলপমেন্ট বাজেটের কথা চিন্তা করছে, পোভার্টি এলিভিয়েশনের কথা চিন্তা করছে, রুরাল ডেভেলপমেন্টের কথা চিন্তা করছে, তাহলে যে রিসোর্সটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মাধ্যমে যায়, সেটিকেও তাদের বিবেচনায় চিন্তার মধ্যে নেওয়া উচিত ছিল। আমার একটা সাজেশন অন ইনকাম ট্যাক্স আমি বলি স্পেসিফিক্যালি থ্রু দিস প্রোগ্রাম আপনার, একটি হলো যে 5% যে স্ল্যাবটা ছিল এটাকে রেস্টোর করা উচিত আমার কাছে। দ্বিতীয় হচ্ছে আমাদের খুব রিয়ালিস্টিক্যালি চিন্তা করতে হবে যে হায়ার রেট যেটা আছে, যেটা আপনার 35%, 35%, তো দ্যাট ইজ যে লেভেলটা 30 লাখসের উপরে বা 33 লাখসের উপরে, আমি মনে করি এইটা আমাদের যে ডিস্ট্রিবিউশন, যে ফিক্সড ডিপোজিট যে কোটি কোটি টাকার আছে, আমার মনে হয় এই রেটটা আরেকটু রিল্যাক্স করে উপরের দিকে নেওয়া উচিত। আমি মনে করি যে 50 লাখস অ্যান্ড অ্যাবাভ শুড বি ইন দ্যাট হাই ক্যাটাগরি। আরেকটি পার্ট আমি বলবো যে যেহেতু আমি শুধুমাত্র কর্পোরেট ট্যাক্সটা একটু হাই করছি, কিন্তু আদার থিংস যে ইনসেন্টিভগুলো দিচ্ছি, এটা কাউন্টার প্রোডাক্টিভ হয় কিনা সেভিংসের উপরে, এটা একটু চিন্তা করতে হবে। আমি আরেকটা মন্তব্য করতে চাই, সেটা হলো আপনি উঠান না কিন্তু আমি উঠাচ্ছি, সেটা হলো ক্যাপিটাল মার্কেট। এই বাজেট থেকে আমি এমন কিছু পাই নাই এক্সেপ্ট ওই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। কিন্তু আমরা যেটা জানি যে
ট্যাক্সেবল ইনকামে 3% যেটা আগে ছিল এখনও আছে মনে হয় আর সেইটা আপনার যদি তার মানে আপনার ট্যাক্স এক্সাম করবেন ছোট ছোট ইনভেস্টার দে আর নট গেটিং দি বেনিফিট অফ দ্যাট। আগে ছিল যেটা 15% অফ ইয়োর ইনকাম আপনি ক্লেম করতে পারতেন ইনভেস্টমেন্টে, ওখানে অপশন আছে অল্টারনেট 1, 2, 3, কিন্তু হুইচ এভার ইজ লোয়ারটা দেখা যায় যে 3% অফ দি ট্যাক্সেবল ইনকাম। তাহলে এইটা ইট ডাজ নট রিয়েলি হেল্প। আমরা যে ছোট ইনভেস্টার স্মল সেভিং যেটা ক্যাপিটাল মার্কেটে যাবে সেটা যাবে না। তো এটি একটি পার্ট আমি মনে করি যে এটা ক্লিয়ারলি অ্যাড্রেসড হওয়া উচিত। আরেকটি অ্যাড্রেস হওয়া উচিত গভর্নমেন্টের যে আমি একটু ফিসক্যাল সঙ্গে আমি লোন রিপেমেন্টের একটু লিঙ্ক করতে চাই। আমি পার্সোনালি মনে করি তাদেরকে যে লিস্টেড কোম্পানি হলে 7.5% ট্যাক্স ওরা ক্লেম করছে গভর্নমেন্ট যে 10% করা হোক। আমি 7.5-10% নিয়ে আমার সমস্যা নাই, আমি আরও বেশি দেওয়ার পক্ষে ইনসেন্টিভ, বাট দ্যাট মাস্ট বি লিঙ্কড উইথ দি মনিটারি যে কারো যদি ডিফল্ট থাকে কোনো কোম্পানির লোন ডিফল্ট, কারণ এটা আমার লিঙ্ক করতে হবে, না হলে আমি একদিক দিয়ে ফিসক্যাল বেনিফিট দিচ্ছি, ওদিক থেকে তারা লোন ডিফল্ট করতেছে, দেন পুরো ফাইন্যান্স সিস্টেমটা ভেঙে পড়ার কথা। তো আমি মনে করি যে এই জায়গাটাতে গভর্নমেন্ট নতুনভাবে চিন্তা করতে পারে যে এই যে এক্সেমশন আমি দিব, রিবেট দিব, 10% গ্যাপ বা ইন্ডিভিজুয়াল দিব, আমি বলা উচিত যে আপনি যদি লোন পরিশোধ করেন আমি আরও 5% বেশি দিব, সো দ্যাট ইট বিকামস অ্যান ইনসেন্টিভ অলসো ফর দি বরোয়ার ফার্ম যে তারা ওই লোনটা রিপে করে। আমি মনে করি যে ফিসক্যাল পলিসি ইউজ করা উচিত অ্যাজ ইনফোর্সমেন্ট মেকানিজম। মনিটারি এই যে এখন যে ভালনারেবিলিটি আছে ক্রেডিট মার্কেটের, এই ভালনারেবিলিটিকে স্টেবল করার জন্য আমি মনে করি ফিসক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা উচিত আর কি। সো এটা হবে আমার আরেকটি সাজেশন টু দি গভর্নমেন্ট, যেটা চিন্তা করতে পারি আর কি। সো প্রফেসর বিদিশা, এটা যথার্থই যে ক্যাপিটাল মার্কেট তো আসলে ইকোনমির ফেস হিসেবে কাজ করে, বোঝা যায় যে আসলে চিত্রটাকে, সেখানে আপনি কি মনে করেন যে কোনো মনোযোগ আছে? যদিও ক্যাপিটাল মার্কেটের কথা অর্থমন্ত্রী তার বক্তৃতার সময় বলছিলেন যে আমরা যখন থাকি এটা মোটামুটি ঠিক থাকে, অন্যরা আসলে লুটপাট হয়ে যায়। আরেকটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান একটা আরেকটার সঙ্গে ইন্টার রিলেটেড। এই জায়গায় আসলে কি বার্তা পাওয়া গেল শেষ পর্যন্ত? একটি বিষয় হচ্ছে যে অবশ্যই ডক্টর বাকি খলিলি উনি ক্যাপিটাল মার্কেট নিয়ে অনেকদিন কাজ করেছেন। তো এই জায়গাটা আমাদের একেবারে ঐতিহাসিকভাবে আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায়, এটার সাথে আমি আরেকটু যোগ করতে যাই যে স্বাস্থ্য খাতের কথা যখন আমরা বললাম যে আমাদের দেশে কিন্তু স্বাস্থ্য খাতের কথা যে স্বাস্থ্য বিমা, এই স্বাস্থ্য বিমার জায়গাটা কিন্তু একেবারেই কিন্তু ডেভেলপ করেনি, এবং এটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যে জায়গাটা আমাদের বিশেষ করে আমরা এখন যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষও তারা ঢাকা শহরে একটা বড় ক্লিনিকে তারা এসে তাদের দেখা যায় যে তাদের একেবারেই টাকা পয়সা বা জমি বিক্রি করে তারা স্বাস্থ্যসেবাটা নিচ্ছে। তো এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, এবং এই জায়গাটাতে আমাদের একটা বিষয় হচ্ছে যে এমনিতে তো হচ্ছে যে আমাদের গ্রামীণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় স্বাস্থ্যসেবার মানটা বাড়ানো, এবং সেখানে যে শুধু হাসপাতাল তৈরি করলে হবে না, সেখানে যন্ত্রপাতি আছে কিনা, ভালো ডাক্তার আছে কিনা, ডাক্তার সেখানে থাকে কিনা, এবং সেই জায়গাটাতে আরও কিছু কিছু বিষয় আছে যে সেই পুরো প্রক্রিয়ার সাথে তারপরও সেটা হচ্ছে যে আমাদের বিমার ব্যবস্থাটা করাটা জরুরি। এই জায়গাগুলো না হলে আসলে আমরা যদি উন্নত বিশ্বের মডেলের দিকে চিন্তা করি তাহলে ওই দিকে আমাদের কিন্তু অন্তত সেবা খাতে কিন্তু আমাদের যেতে হবে, স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে আমাদের যেতে হবে। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের বাজেট ঘাটতির কথা ডক্টর বাকি খলিলি বললেন যে বাজেট ঘাটতি মেটাতে আসলে যেটা বিষয় যে অন্যান্য দেশগুলোতে আমরা কিন্তু 5% বাজেট ঘাটতিও দেখেছি, হ্যাঁ, কিন্তু বিষয়টা আসলে সংখ্যাটার আমাদের জন্য বিষয়টা হচ্ছে যে মূল হচ্ছে যে একটা সময়টাকে যদি আমরা চিন্তা করি, এই সময় আমাদের জ্বালানি তেলের এবং বিভিন্ন জ্বালানির মূল্য, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে রাজস্ব আহরণের ক্ষেত্রে আমাদের বর্তমানে যে পরিস্থিতি এবং আমাদের জিডিপির প্রবৃদ্ধিও কিন্তু গত অর্থ বছরে আমাদের সেরকম কিন্তু আমরা দেখতে পাইনি। তো সব কিছু মিলে আমাদের ঘাটতিটা একটা চ্যালেঞ্জের জায়গা, এবং সেই জায়গাটাতে যেটা বিষয় সেটা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট, স্টক মার্কেট, বন্ড মার্কেট, এই জায়গাগুলোর উপরে আমাদের কিন্তু খুব একটা এমফাসিস কিন্তু খুব একটা দেওয়া হয় না, এবং এই জায়গাটার থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। এবং আমাদের শুধু ব্যাংকিং খাতের উপরে যে নির্ভরশীলতা, বিশেষ করে আমরা যদি এখন দেখি যে আমাদের ব্যাংকিং খাতের বর্তমান যে অবস্থা, সেই বর্তমান অবস্থায় আমাদের এখনও কিন্তু পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি, এবং এখনও কিন্তু অনেক ধরনের সমস্যা আছে, এবং বিশেষ করে
লিকুইডিটি ক্রাইসিসের যে ব্যাপারটা আছে, নন পারফর্মিং লোনের যে বিষয়গুলো আছে, এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের অন্য যে জায়গাগুলো যেগুলো আসলে ডেভেলপ করা হয়, এবং শেয়ার বাজারের ক্ষেত্রে আমাদের আসলে মূলত আমরা যদি বাজেট বক্তৃতাটা আসলে দেখি যে খুব বেশি কিন্তু ইনিশিয়েটিভ কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ এই জায়গাগুলো আসলে কিছুটা সেইভাবে নজর দেওয়ার বিষয় হয়নি। এটি আমরা যেটা আশা করতে পারি যে পরবর্তীতে এখন শেয়ার বাজারের ওই জায়গাগুলোকে বিবেচনা করে শুধু যে আমাদের বাজেটেই সব কিছু থাকবে তা না, এটা আমাদের একটা জিনিস সেটা মাথায় রাখতে হবে। আমাদের ফান্ডামেন্টাল একটা বিষয়, আমরা আলোচনাগুলো আসলে বাজেট কেন্দ্রিক খুব হয়ে যায়, কিন্তু বাজেটের বাইরেও কিন্তু বিভিন্ন ধরনের পলিসি এবং বিভিন্ন ধরনের নীতি সহায়তার বিষয় কিন্তু রয়েছে। সেই জায়গাগুলোতে আমরা আশা করতে পারি, এবং এটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে যে আমাদের অন্যান্য অল্টারনেটিভ ফাইন্যান্স মেকানিজমের দিকে যাওয়া। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে যে জায়গাটা, সেটা হচ্ছে যে আপনি যদি ব্যবসায়ীদেরকে আজকে প্রতিক্রিয়াগুলো দেখেন যে অনেক জায়গাতেই কিন্তু কিছু কিছু ছাড়ের ব্যাপার আছে, কিছু প্রণোদনার ব্যাপার আছে, সুতরাং মোটামুটি একটা ইতিবাচক একটা দিক আমরা লক্ষ্য করি। কিন্তু এটার পাশাপাশি এটা বর্তমানে, কিন্তু এটার পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কর্মসংস্থানের যে জায়গাটা, আমাদের আলোচনায় আমরা কর্মসংস্থানের কথা বলি বটে, কিন্তু কর্মসংস্থান যেহেতু খুব দ্রুত হয় না, কর্মসংস্থান হতে যেহেতু সময় লাগে, এটার মধ্যে বিনিয়োগ হবে, শিল্পায়ন হবে, তারপরে কর্মসংস্থান। সুতরাং আমাদের যেটা চিন্তা করতে হবে যে এই জায়গাটাতে আমাদের কয়েকটা ইস্যু আছে, এবং সেখানে আমি বলবো যে আমাদের বড় শিল্পগুলো, বৃহৎ শিল্পগুলোকে কেন্দ্রিক চিন্তাটাকে পাশাপাশি যেটা জরুরি, বাদ দিয়ে বলবো না, পাশাপাশি যেটা জরুরি আমাদের সিএসএমইর উপরে কিন্তু মূলত বরাদ্দটা যতটা জরুরি, তার চাইতে আমি বলবো যে এই জায়গাগুলোতে নীতি সহায়তাটা খুব জরুরি। যেমন একটা বিষয় হচ্ছে যে আমরা মানে গবেষণার কাজ করতে যেও দেখেছি যে ব্যাংক খাত থেকে তারা বিভিন্ন ধরনের ঋণ করতে তাদের এক ধরনের অস্বস্তি কাজ করে। তারা খুব একটা ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছে, নারী উদ্যোক্তা যারা রয়েছে, কিন্তু ওখান থেকে কিন্তু তারা অনেক কম সুদের ঋণটা নিতে পারে। সুতরাং যে সুবিধাগুলো আসলে তাদেরকে দেওয়া হয় বা দেওয়া হচ্ছে, সেগুলো নেওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু কাঠামোগত তাদের কিছু সমস্যা রয়েছে, কিছু সামাজিক কিছু বিষয় রয়েছে, তথ্যের কিছু ঘাটতি রয়েছে, এবং অনেক ক্ষেত্রেই যেটা দেখা যায় যে অনেক বিষয় তাদের আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো রয়েছে এবং সাপ্লাই সাইড থেকে যে অ্যাপ্রোচগুলো রয়েছে, সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু এক ধরনের নিরুৎসাহিত করে থাকে তাদেরকে। সে কারণে আমাদের যদি কর্মসংস্থানের জায়গাটা বলি, তাহলে যদি আমি মোটা দাগে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে একটু শহর কেন্দ্রিক কর্মসংস্থান, আরেকটা হচ্ছে গ্রাম কেন্দ্রিক কর্মসংস্থান, তাহলে আসলে আমাদের এখানে শুধু বাজেটটাকে কেন্দ্র করেই চিন্তা করলে হবে না, কিন্তু যেটা আসলে সংশ্লিষ্ট থাকা দরকার সেটা হচ্ছে যে দেশীয় শিল্পগুলোতে আমরা কিছু প্রণোদনা দেখেছি। দেশীয় শিল্পগুলোতে প্রণোদনা হলে আমরা যেটা আশা করতে পারি, সেই শিল্পগুলো যদি গড়ে ওঠে তাহলে সেখানে কর্মসংস্থান তৈরি হবে। শহরাঞ্চলের বিষয়ে যদি চিন্তা করি, ফ্রিল্যান্সিং এবং বিভিন্ন স্টার্ট আপগুলোতে সেই জায়গাগুলোতে টার্নওভার ট্যাক্স সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই জিনিসগুলো কিছু উদ্যোক্তা তৈরি করতে সহায়তা করবে এবং নিজেরাই কিছু কাজ করবার মতো সক্ষমতা এবং তরুণদেরকে উৎসাহিত করার কিছু বিষয় আছে। কিন্তু একটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে একটা বড় অংশের তরুণ জনগোষ্ঠী কিন্তু রয়েছে, তারা গ্রামে আছেন, এবং তাদের ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করবার জন্য আসলে যেটা জরুরি সেটা হচ্ছে আরেকটু স্ট্রাকচার্ড কিছু পলিসি পরবর্তীতে নীতি সহায়তা হিসেবে আসতে হবে। এবং সেই জায়গাগুলোতে আসলে মূলত আমি বলবো যে উদ্যোক্তাদের ক্ষেত্রে তিন ধরনের সমস্যা। একটা হচ্ছে মূলধনের বিষয়, আরেকটি হচ্ছে যে বিপণনের বিষয়, স্টোরেজের বিষয়, বিভিন্ন ধরনের তাদের উপকরণগুলো, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে তথ্যের ঘাটতি। তথ্যের ঘাটতিটা একটা বড় সমস্যা হিসেবে দেখা যায়, বিশেষ করে অতি ক্ষুদ্র উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে। তো এই জায়গাগুলোতে আসলে নীতি সহায়তা জরুরি, বিভিন্ন ডেস্ক দরকার বিভিন্ন ইউনিয়ন কাউন্সিলগুলোতে, এবং এই ধরনের কিছু বিষয়ের পাশাপাশি যেটা দরকার যে বিভিন্ন জেলাগুলোকে কেন্দ্র করে এবং বড় বড় শহরগুলোকে কেন্দ্র করে অ্যাগ্রো বেসড
কিছু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কাজগুলো এবং একটা বলা যেতে পারে যে কিছু জোনাল এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করার কিছু জায়গা তৈরি করাটা জরুরি। কারণ সেটা যদি করা হয় তাহলে একটা বিষয় হচ্ছে গ্রাম থেকে সব মানুষ একেবারে শহরে আসবে বা ঢাকা কেন্দ্রিক হবে, সেটাকেও যেমন আমরা একটু পরিবর্তন করতে পারবো। আবার গ্রামীণ যে কৃষক রয়েছেন তার যে সন্তান রয়েছে তিনি হয়তো কৃষিকাজ করতে চাচ্ছেন না, তিনি হয়তো সেই তরুণ হয়তো নতুন কিছু করতে চাচ্ছেন, তার জন্য কিন্তু অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তার জন্য কিন্তু একটা সলিউশন হতে পারে। সুতরাং এগুলোকে আমাদের আসলে তরুণদেরকে নিয়ে কর্মসংস্থান তৈরির জন্য বড় ধরনের নীতি সহায়তার দরকার আছে এবং সেই নীতি সহায়তাগুলোর ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস রাখতে হবে। সেটা হচ্ছে উচ্চশিক্ষিত যারা আমরা বলছি যে উচ্চশিক্ষিত বেকারের হার হচ্ছে 13.5%। তো এখানে আবার কিছু কিছু বিষয় যেটা রয়েছে তার মানে এখানে আমাদের ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার যে সংযোগের একটা অভাব রয়েছে, সেই জায়গার কথা অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন। এখন দেখবার বিষয় হচ্ছে যে সেটার জন্য সেটাকে অ্যাড্রেস করবার জন্য প্রকল্প রয়েছে কিনা এবং সেটা অ্যাড্রেস করবার জন্য নীতি সহায়তা রয়েছে কিনা। কারণ যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আমি নিজে যেটা দেখেছি যে কে কাজটা করবে সেই ধরনের একটা ডিলেমা, মানে ইন্ডাস্ট্রি করবে নাকি একাডেমিক ইনস্টিটিউশন করবে, এবং এখানে যে একটা ফারাক আছে সেই ফারাকের মধ্যে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে এই দুটোকে যদি সংযোগ করার যে জায়গাটা সেই কাজটা যদি সরকারের মধ্য থেকে বা নীতি নির্ধারণী পর্যায় থেকে করা হয় তাহলে কিন্তু এই যে আমাদের গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্টের সমস্যাকে যেটা বলি সেই সমস্যাটাকে আমরা একটু দেখতে পারবো। প্রফেসর বাকিব উল হক, আমি তিনটা পয়েন্ট একটু বলে আমি শেষ আপনাকে বলতে চাই। বাজেট স্পিচটার মধ্যে আমি দেখেছি একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে বলছে যে এক্সপার্টদের নিয়ে এম্পিরিক্যাল বেসড ট্যাক্স পলিসি ফর্মুলেট করা হবে আর কি। আমি একটু বলতে চাই এটা ইট ইজ ভেরি গুড যে একটা বাজেট স্পিচের মধ্যে এরকম একটা সেন্টেন্স আমি পড়ে খুব ভালো লাগলো আর কি। কিন্তু আমি মনে করি যে এটা এক্সটেন্ডেড হওয়া উচিত, যে পলিসি শুধু না, সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত হতে হবে সেটা যেন ওখানে আসে আর কি। কারণ যেটি ডক্টর বেদিশা বললেন অ্যাবসলিউটলি অনেক সময় উনি বলেছেন সুশাসন ইজ ইম্পর্টেন্ট আর কি। তো আমি মনে করি ট্যাক্সের ক্ষেত্রে সুশাসনটাও যে পলিসি গভর্নমেন্ট করতে চাই, এক্সপার্টদের সঙ্গে আলোচনা করতে চাই বলেছে আর কি বক্তৃতার মধ্যে, বলেছে যে এম্পিরিক এভিডেন্স বেসড করতে চাই। তো ওইটা আমি মনে করি ট্যাক্স পলিসি শুড ইনক্লুড গভর্নেন্স। তাহলে যে আমি এক্সপেক্ট করব ওটা একটা ট্রুলি যদি সুশাসন নিশ্চিত করে ওই পলিসি ফর্মুলেট করা হয় তাহলে দ্যাট উইল ওটা একটা ইম্প্যাক্ট আমাদের রেভিনিউর উপরে পড়বে। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট আমি একটা জিনিস বলতে চাই, আমি ডক্টর বেদেশা খুব নাইসলি বলছেন যে রুরাল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে দেখেন উনি খুব চমৎকার করে বলেছেন যে আমাদের কৃষকের ছেলেমেয়েরা সবাই শহরমুখী হতে চায়। ইভেনচুয়ালি হোয়াট উইল হ্যাপেন, এটাকে যদি রিভার্ট না করা যায়, রুরাল ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট বা বিজনেস এগুলো যদি রুরাল এরিয়াতে ডেভেলপ না করা যায়, ইসেনশিয়ালি এটা আমেরিকান রুরাল এরিয়ার মতো ভবিষ্যতে হয়ে যেতে পারে যে কৃষক আর চাষ করবে না, কৃষকের ছেলে এদিকে আসবে, শিক্ষিত হয়ে সে শহরে চাকরি করবে। তো আমার কাছে মনে হয় এই জায়গাটাতে শুধু কৃষি চাষ করার জন্য কৃষকের ছেলে জন্মানোর দরকার নাই। কিন্তু আমি মনে করি ওনার সঙ্গে পুরোপুরি একমত, রুরাল এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা ক্রিয়েট করতে হবে। যেটা ধরেন আমাদের দেশে যেটা হয়েছে 21-এর সময় 2021-এ কোভিডের ইম্প্যাক্ট আমাদের উপরে বেশি পড়ে নাই, বিকজ যে আমাদের রুরাল ইকোনমি রিজিলিয়েন্সটা ছিল। ওটা যদি না থাকতে হলেও অনেক দেশের মতো আমাদের উপরে খুব ইম্প্যাক্ট হতো। তো এটা একটা বড় স্ট্রেংথ আমাদের দেশে যে একটা রুরাল ইকোনমি, কোয়াট রেজিলিয়েন্ট রুরাল ইকোনমি আছে। এবং একটা বড় ভূমিকা আমি বলি সেটা হলো যে অল্টারনেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, যেমন মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন অন্যগুলো আছে। আমি মনে করি এই জায়গাটাতে রুরাল এমপ্লয়মেন্টের সঙ্গে ক্রিয়েট করার ক্ষেত্রে গভর্নমেন্ট এটাকে অল্টারনেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অল্টারনেট ফাইন্যান্সিং মডেল এটাকে ইন্টিগ্রেট করা উচিত গভর্নমেন্টের। আরেকটি আমি শেষ করবো একেবারে লাস্টে, এগ্রিকালচার এবং ওয়াটার রিসোর্সে এবার আমি দেখলাম অ্যালোকেশনটা কমেছে গতবারের তুলনায়। এগ্রিকালচার এবং ওয়াটার রিসোর্সেস আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটু অন্য জায়গায় বেশি দিতে গিয়ে এখানে যদি
অ্যাবসলিউট অ্যামাউন্ট কমে যায়, দেন দ্যাট মাইট অ্যাফেক্ট আমাদের এগ্রিকালচার সেক্টরে যে উৎপাদন ব্যবস্থা অন্যান্যগুলো, ওটা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি অনুরোধ করব সরকারকে যে এগ্রিকালচার এবং ওয়াটার পার্টিকুলার যখন খাল খননের কর্মসূচি চলছে, সেখানে ওয়াটার রিসোর্সের ক্ষেত্রে বাজেট কমে দেওয়াটা, এটা হয়তো নেতিবাচক প্রভাব পড়তে পারে। কিছু বলবেন? দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর এম এ বাকি খুলিলি এবং প্রফেসর ডক্টর সাইমা হক বিদেশে অসংখ্য ধন্যবাদ আলোচনা সবার জন্য। দর্শক, আমরা প্রস্তাবিত আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলছিলাম। এটা চূড়ান্ত নয়, এটি আসলে মাসের শেষ নাগাদ গিয়ে চূড়ান্ত হবে। কিছু সংযোজন হবে, আইন প্রণেতারা এটি নিয়ে সংসদে আলোচনা করবেন। কিন্তু বাজেটটা আকারে বড়, অনেকে তার প্রয়োজনীয়তার কথা বলেন, কিন্তু একটা বড় প্রশ্ন যে অর্থটা আসবে কোত্থেকে এবং বাস্তবায়নের যে দুর্বলতা বরাবরই আমরা দেখে আসছি, সেটা কিভাবে মোকাবেলা করা হবে। ওনারা বাজার ব্যবস্থাপনার কথা বলেছেন এবং বাজেটের একটা মূল বিষয় হচ্ছে যে জনগণ কতটা স্বস্তি বোধ করছে এবং এখানে জনগণের উপরে কী বাড়তি চাপ পড়বে, সেটা একটা বড় বিবেচনার বিষয়। রাজস্ব আহরণের আলোচনা করতে গিয়ে ওনারা জাতীয় রাজস্ব বোর্ডের যে রিস্ট্রাকচারিংয়ের কথা বলেছেন, এখানে যথেষ্ট পরিমাণে রিফর্মের দরকার এবং আমাদের নিজস্ব রিসোর্সের উপর নির্ভরতা বাড়াবার কথা এটা বলেছেন ওনারা। এই জায়গায় জোর দিতে হবে এবং সেই সঙ্গে সব মিলে মূল কথা যেটা এবং ক্যাপিটাল মার্কেটের কথা বলেছেন। এটা সবসময় অবহেলিত, কিন্তু অর্থনীতির অন্যতম শক্তি হিসেবে ক্যাপিটাল মার্কেটকে আসলে আরও জোরদার করা দরকার, শক্তিশালী করা দরকার এবং সব কথা শেষ কথা বা মূল কথা যেটা সুশাসনের উপর অনেক বেশি জোর দিতে হবে। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।